আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12-এর ইতিহাস পড়াবো। তো ইতিহাসে আমরা পঞ্চম অধ্যায় পড়াবো আজকে। তো এর আগে আমরা জেনে নিয়েছি আমাদের কত দূর পড়তে হবে। সিলেবাস বলে দিয়েছে সরকার যে আমাদের ইতিহাসে 8টা অধ্যায় আছে, তার মধ্যে দ্বিতীয় অধ্যায় আর সপ্তম অষ্টম এই 3টা অধ্যায় আমাদেরকে পড়তে হবে না। তাহলে টোটালি আমাদেরকে 5টা অধ্যায় পড়তে হবে। তো সেই 5টা অধ্যায়ের মধ্যে আমরা আজকে পঞ্চম অধ্যায় করাবো, ঔপনিবেশিক ভারতের শাসন। তো টোটালে 5টা অধ্যায় হবে। তো এটা আছে সিলেবাসের মধ্যে, ঔপনিবেশিক ভারতের শাসন। তো ঔপনিবেশিক ভারতের শাসন পড়ানোর আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেব। ঔপনিবেশিক আমল শুরু হয়েছিল কিভাবে? আমরা সবাই জানি যে ভারতবর্ষে বিদেশিরা এসেছিল এবং ভারতে ব্যবসা বাণিজ্যের নামে তারা শাসন শোষণ আরম্ভ করেছিল। ঠিক এই রকম পরিস্থিতিতে প্রথমে এসেছিল দিনেমাররা, পর্তুগিজরা, ওলন্দাজেরা, তারপরে অনেক শেষে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু ভাগ্যের পরিহাস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে দীর্ঘ 200 বছর শাসন শোষণ করে চলে গেছে। তো সেই আমল থেকে শুরু হয়েছিল কি ঔপনিবেশিক শাসন। তো ঔপনিবেশিক শাসন তারা করায়ত্ত করেছিল ভারতবর্ষে বিভিন্ন আইনের মাধ্যমে। তারা 1757 সালের মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে তারা উপলব্ধি করেছিল গোটা ভারতবর্ষকে শাসন করতে গেলে কিছু শাসন জারি করতে হবে। তো সেই অনুযায়ী ব্রিটিশ সরকার 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটায়। তো 1857 সালের মহাবিদ্রোহের পর থেকেই কিন্তু এটা আরম্ভ হয়েছিল। আর ভারতবর্ষের মধ্যে স্থায়ী ভিত স্থাপন করেছিল পলাশী যুদ্ধের সময়। তারপরে বক্সার যুদ্ধ যখন হয় তখন ব্রিটিশরা ভেবে নিয়েছিল যে আমাদের এই বাংলার বুকে তাদের সঙ্গে মোকাবিলা করার মতো আর কেউ থাকবে না। তো সেই অনুযায়ী তারা ভারতবর্ষে কিছু শাসন কায়েম করেছিল। তো 1858 সালে সরকার ভারতবর্ষে, ব্রিটিশ সরকার ভারতবর্ষে ভারত শাসন আইন, এই ভারত শাসনের আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছিল প্রথম, এবং নিজের হাতে ভারতের শাসনের ভার তুলে নিয়েছিল। এই আইনের দ্বারা ইংল্যান্ডে ভারত বিষয়ক মন্ত্রী অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বা ভারত সচিব ভারত শাসনের দায়িত্ব পেয়েছিল। কিন্তু সেই শাসনটা কীরকম? সেই শাসনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি হিসাবে ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতবর্ষের অবস্থান করে এবং এদেশের শাসন পরিচালনার দায়িত্ব পান, এবং তার উপাধি হয়েছিল কি ভাইসরয়। ভাইসরয় এই উপাধিটা হয়েছিল, যে শাসন করবে আর কি।
ভাইসরয় উপাধি পেয়েছিল। তো এই ভাইসরয়রা ভারতবর্ষকে শাসন আরম্ভ করেছিল। কিন্তু 1858 খ্রিস্টাব্দে ভারত আইনের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেইটা দূর করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1861 খ্রিস্টাব্দে আবার ভারত শাসন আইন পাস করেছিল। এই আইনের দ্বারা ভাইসরয়ের আইন পরিষদের গঠন কাঠামো কিছু রদবদল ঘটানো হয়েছিল এবং সেখানে মনোনয়নের মাধ্যমে 3 জন প্রার্থী, ভারতীয় সদস্য 3 জন নেওয়ার বন্দোবস্ত করেছিল। সেই 3 জন কেন্দ্রীয় আইন পরিষদ মতো বিভিন্ন প্রাদেশিক আইন পরিষদকে নিয়ে তারা গঠিত হয়েছিল। তবে হ্যাঁ, তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না। এই ক্ষমতা না থাকার দরুন ব্রিটিশ সরকার 1892 খ্রিস্টাব্দে নতুন ভারত শাসন আইন আবার প্রণয়ন করেছিল। তবে ওই আইনে ভারত শাসনে বিভিন্ন ব্রিটিশদের হাতেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। তাই অনেকেই অনেক সমালোচনা করেছিলেন। যেমন ঐতিহাসিক বিপান চন্দ্র, সে কি বলেছিল, এটি একটি ধাপ্পাবাজি, এটাই বলে অভিহিত করেছিল। তাই এই সমালোচনার মুখ থেকে তারা বাঁচার জন্য ভারতবর্ষে একের পর এক আইন জারি করে ভারত শাসন তারা পরিচালনা করত। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে মর্লেমেন্টো শাসন সংস্কার। তাহলে আমরা মর্লেমেন্টো শাসন সংস্কার নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। মর্লেমেন্টো শাসন সংস্কার 1909। তাহলে এই মর্লেমেন্টো শাসন, এটাই নিয়ে আলোচনা করি। তার কি পটভূমি ছিল সেটা আগে আলোচনা করে নেই, বা কারণ। পটভূমিটা আগে জেনে নেব আমরা। 1909 খ্রিস্টাব্দে ভারতে মর্লেমেন্টো শাসন আইন প্রণয়নের কারণ বেশ কয়েকটি ছিল। সেই সময় জাতীয় কংগ্রেসের একটা প্রতিবাদ ছিল। তাহলে 1 নম্বর পয়েন্ট হতে পারে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ। সেই সময় ভারতীয় সদস্যে প্রকাশ্যে তারা জাতীয় কংগ্রেস তারা প্রতিবাদ জানিয়েছিল। সেই প্রতিবাদ স্বরূপ কি সেই ইস্যু তারা খাড়া করেছিল যে ভারতীয় 3 জন সদস্য হিসাবে রেখেছিল, আর তাদেরই সব কিছু ছিল। ওই 3 জন ভারতীয় সদস্য নিয়ে তাদের হাতে কোনো রকমের ক্ষমতা ছিল না। তারা যা বলতো সেটা কিন্তু হতো না, তার কারণ ওরাই সংখ্যাগরিষ্ঠ ছিল বেশি। তাই কিন্তু তারা প্রথম প্রতিবাদ জানিয়েছিল। তো সেই প্রতিবাদ স্বরূপই জাতীয় কংগ্রেস প্রথম সোচ্চার হয়েছিল। তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ স্বরূপ মর্লেমেন্টো শাসন সংস্কার আরম্ভ হয়েছিল। তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিবাদের জেরেই কিন্তু মর্লেমেন্টো শাসন সংস্কার আরম্ভ হয়েছিল। আর কি ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এটা একটা বড় ভূমিকা গ্রহণ করেছিল। 1905 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এক তীব্র আকার ধারণ করেছিল, যার ফলে ব্রিটিশ সরকার একটা মুশকিলে পড়ে গেছিল। সেই মুশকিলটাকে কাটিয়ে ওঠার জন্যই পার্লামেন্ট শাসন সংস্কার ভারতবর্ষে পাঠানো হয়েছিল। আর কি ছিল? মুসলিম লীগের দাবি। মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হয়েছিল। মুসলিম লীগের নেতৃবৃন্দ সরকারের কাছে তাদের সদস্যদের পৃথক নির্বাচনের দাবি জানিয়েছিল, যা ভারত শাসন আইনের পটভূমি তৈরি করে। আর কি? সন্ত্রাসবাদের আন্দোলন উদ্ভব হয়েছিল। সন্ত্রাসবাদী আন্দোলনের উদ্ভব। তো সেই সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন একটি ধারাক্রমে বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলনে কিন্তু পরিণত হয়েছিল, যার ফলে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়েছিল। বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র এইসব জায়গাতে বিপ্লবী সরকারকে যথেষ্ট বিপাকে ফেলেছিল, যা সেই সময় ব্রিটিশ সরকার সেই বিপদ কাটানোর জন্যই পার্লামেন্ট শাসন সংস্কার বা আইন প্রণয়ন করা হয়েছিল। তাহলে এই কটা কারণে, এই 4টা কারণের ফলে পার্লামেন্ট শাসন সংস্কার ভারতবর্ষে প্রণয়ন করা হয়েছিল। এবার আমরা জেনে নেব পার্লামেন্ট শাসন সংস্কারগুলো কি, সেটা একটু জেনে নেব। আইন প্রণয়ন। কি আইন প্রণয়ন? ব্রিটিশ সরকার কি আইন প্রণয়ন করেছিল? ব্রিটিশ সরকার এই পরিস্থিতিকে, অর্থাৎ ওই 4টা কারণের পরিস্থিতিতে তাকে মোকাবিলা করার জন্য ভারতবর্ষে পার্লামেন্ট শাসন সংস্কার আরম্ভ করেছিল 1909 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে শাসন সংস্কার আরম্ভ করেছিল। তাহলে এই আইনের বিভিন্ন দিক ছিল, সেই দিকগুলো আমরা জেনে নেব। 1909 খ্রিস্টাব্দে যে পার্লামেন্ট শাসন সংস্কার বা কাউন্সিল আইন প্রবর্তিত হয়েছিল, তার 2টি দিক ছিল। একটা হচ্ছে কার্যনির্বাহক পরিষদ, আর একটা হচ্ছে আইন পরিষদ। তাহলে 2টি দিক, একটা কার্যনির্বাহক পরিষদ, একটা হচ্ছে আইন পরিষদ। কার্যনির্বাহক পরিষদ কি সেটা আগে জেনে নেই। তাহলে 2টো দিক, একটা হচ্ছে কার্যনির্বাহক পরিষদ আর একটা হচ্ছে আইন পরিষদ। এই 2টো দিক পার্লামেন্টের শাসন সংস্কারের 2টো দিক, কার্যনির্বাহক পরিষদ আর একটা হচ্ছে আইন পরিষদ। তার প্রথমে কার্যনির্বাহকটাই জেনে নেওয়া যাক। কেন্দ্রে ও বিভিন্ন প্রদেশের কার্যনির্বাহক পরিষদ গঠনের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। কি সেই পদক্ষেপ নেওয়া হয়েছিল? যেমন ভারতীয় সদস্য গ্রহণ, বড়লাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ এবং প্রতিটি প্রাদেশিক পরিষদ একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত অনুসারে বড়লাটের কার্যনির্বাহক পরিষদের প্রথম সদস্য হিসাবে নিযুক্ত হন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বা লর্ড সিনহা। প্রাদেশিক
পরিষদে ভারতীয় সদস্য গ্রহণের বিষয়টিকে বাধ্যতামূলক না হলেও বাংলায় কার্যনির্বাহক পরিষদের রাজা কিশোরী লাল গোস্বামীকে পরিষদের সদস্য হিসাবে নিয়োগ করা হয়েছিল। আর কি সদস্য সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছিল। বাংলা, বোম্বাই, মাদ্রাজ এইসব জায়গায় গভর্নর কার্যনির্বাহক পরিষদের সদস্য সংখ্যা 2 থেকে বাড়িয়ে 4 করা হয়েছিল। তাহলে এইটা ছিল কার্যনির্বাহক পরিষদের গঠন কাঠামো। এবার আমরা আইন পরিষদটাকে জেনে নেই। পার্লামেন্টের আইনের দ্বারা কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদের গঠন ও তার ক্ষমতা কয়েকটি বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছিল। কি কি? যেমন কেন্দ্রের আইন পরিষদের সদস্য সংখ্যা, কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে 60 করা হয়েছিল। এদের মধ্যে 28 জন সদস্য সরকারি কর্মচারীর মধ্য থেকে নিযুক্ত হতো, আর 27 জন জমিদার শ্রেণী, মুসলিম সম্প্রদায়, তারপর বোম্বাই, কলকাতা বণিক সভা, প্রাদেশিক আইনসভা, এইসব বিভিন্ন জায়গা থেকে নিয়োগ করা হবে। তো আর কি বাজেটের পরিকল্পনা করা হয়েছিল। কেন্দ্রীয় এবং প্রাদেশিক পরিষদগুলির মধ্যে বাজেট তৈরি, বাজেট পাস, বাজেট সম্পর্কে আলোচনা, ভোটদান গ্রহণ, এই সব কার্য পরিচালনা কিন্তু হতো এই আইন পরিষদে। আর কি সুপারিশ করার ক্ষমতা। আইন পরিষদ দেশের সর্বাধিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা পেয়েছিল। আর কি মুসলিম সম্প্রদায় পৃথক নির্বাচনের যে দাবিটা উঠেছিল, মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল। আর কি প্রাদেশিক আইন পরিষদগুলির সদস্য সংখ্যা 30 থেকে 50-এর মধ্যে রাখা হয় এবং নির্বাচিত সদস্য সংখ্যার তুলনায় মনোনীত সদস্যের সংখ্যা সর্বদা বেশি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবার সদস্যদের অপসারণ, গভর্নর জেনারেল, প্রাদেশিক গভর্নর তাদের অপছন্দের যে কোনো সদস্যকে আইন পরিষদ থেকে অপসারণ করার অধিকারটা পেয়েছিল। তবে বিভিন্ন দিক দিয়ে এই যে আইনটা প্রণয়ন করা হয়েছিল ভারতবর্ষে, পার্লামেন্ট ও শাসন সংস্কার আইন, এটা কিন্তু অনেক সমালোচনার ঝড় উঠেছিল। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 1909 সালে যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনকে অনেকেই কিন্তু সমালোচনার চোখে দেখেছিল। অনেকে বলেছিল অনধিকার, দায়িত্বহীন শাসন ব্যবস্থা অনেকে বলেছিল। তারপর নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বহীনতার কথা তুলে ধরেছিল, বড়লাটের চূড়ান্ত ক্ষমতার কথা তুলে ধরেছিল, কংগ্রেস অসন্তোষ প্রকাশ করেছিল, সাম্প্রদায়িক নির্বাচন আরম্ভ হয়েছিল। তাহলে বিভিন্ন দিক দিয়ে কিন্তু ওটা সমালোচনার ঝড় কিন্তু উঠেছিল সেই সময়। তো সে যাই হোক, পার্লামেন্ট ও শাসন সংস্কার আইন অনেক সমালোচিত হয়েছিল, কিন্তু তবু তার একটা গুরুত্ব ছিল। তার গুরুত্বের কথা একটুকু জেনে নেওয়া যাক। কি তার গুরুত্ব ছিল? এই যে এত ত্রুটি বিচ্যুতির কথা বললাম যে পার্লামেন্ট ও শাসন সংস্কারে, তার একটা গুরুত্ব আছে। বিভিন্ন ত্রুটি সত্ত্বেও 1909 সালের পার্লামেন্ট ও শাসন সংস্কারের বেশ কয়েকটি গুরুত্ব আছে। যেমন বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছিল। পার্লামেন্ট ও শাসন আইনের দ্বারা ভারতের প্রথম কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলিতে সরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। বড়লাটে শাসন পরিষদ একজন ভারতীয় সদস্য সংখ্যা গ্রহণ করে সরকারি শাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে এই আইনের দ্বারা ভারতে সাহিত্য শাসন প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। ব্রিটিশদের শাসন, তারপরে ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার কি বলেছিলেন, ভারতের সাহিত্য শাসন ব্যবস্থা অগ্রাধিকার ক্ষেত্রে এই আইন একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হিসাবে চিহ্নিত হয়েছিল। তারপরে পার্লামেন্ট ও শাসন আইনের দ্বারা মোঘল যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বৈরতান্ত্রিক শাসনের সঙ্গে ব্রিটিশ রাজ্যের সাংবিধানিক যে রীতিনীতি ও আইনের শাসনের ধারা যুক্ত হয়েছিল। তাহলে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও পার্লামেন্ট ও শাসন সংস্কারের বেশ কয়েকটি গুরুত্ব আমরা লক্ষ্য করলাম। তাহলে
ঔপনিবেশিক ভারতের শাসন যে আমরা এক্ষুনি আলোচনা করলাম, তার মধ্যে একটা ভারত শাসন আইনের কথা আলোচনা করলাম, যেটা হচ্ছে মর্লেমেন্টো শাসন সংস্কার 1909 সালে। তাহলে এইটা ভালো করে পড়তে হবে, এই জায়গা থেকে শর্টও আসে। আর আগে আমরা বলে দিয়েছি যে সংসদ একদম বোর্ড থেকে একটা ফিক্সড একটা সিলেবাস বলে দিয়েছে, যে 8টা আমাদের অধ্যায় ছিল, তার মধ্যে থেকে 3টা অধ্যায় বাদ দেওয়া হয়েছে। তাই 5টা অধ্যায়কে আমাদের যথাযথভাবে পড়তে হবে, তার কারণ খুঁটিনাটি কোশ্চেন হবে, আর ওই থেকে বেশি বেশি কিন্তু শর্ট আসবে। যে 3টা অধ্যায় থেকে শর্ট আসতো, সেই 3টা অধ্যায় এই 5টা অধ্যায়ের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই সব বিষয়কে কিন্তু খুঁটিনাটি পড়তে হবে। তাহলে আমরা ঔপনিবেশিক ভারতের শাসন এইটা আলোচনা প্রসঙ্গক্রমে আমরা মর্লেমেন্টো শাসন সংস্কার আজকে আলোচনা করলাম। পরবর্তী আমরা মন্টেগু জেমস ফোর্ড শাসন সংস্কার নিয়ে আলোচনা করব। তাই এই পর্যন্ত, থ্যাংক ইউ।